আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমি সামি আপু। আজকে আবারও আলোচনা করব আমাদের আরো নতুন একটি টপিক নিয়ে। আজকে হচ্ছে আমাদের আইসিইউ উইকের 5th বা 5ম নাম্বার ক্লাস। আমাদের আইসিইউ উইকে টোটাল 10টা ক্লাস নেওয়ার কথা, তার মধ্যে কিন্তু আমরা অর্ধেক যাত্রা করে ফেলেছি। আমরা 5টি ক্লাস আজকে নিলেই শেষ হয়ে যাবে, বাকি থাকবে আর মাত্র 5টি টপিক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এবং প্রিপোজিশন এমন একটা টপিক যেটা সবাই একটা না দুইটা একটু হলেও ভুল করে, কিন্তু চেষ্টা করব আজকে ক্লাসের পরে যেন কারো কোনো ভুল না হয়। সবাই দ্রুত জয়েন করে ফেলবেন, জয়েন করে জানিয়ে দিবেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবাই ভালো আছেন কিনা, এবং অবশ্যই নিজের বন্ধুদেরকে মেনশন করে দিবেন যেন তারা দ্রুত ক্লাসে জয়েন করতে পারে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একদম ক্লাসের মধ্যে প্রবেশ করবো, আপনারা সবাই জয়েন করতে থাকেন। ওকে গ্রেট, আমার ক্লাসটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আই হোপ শোনাও যাচ্ছে। ওকে ঠিক আছে, আজকের আলোচনা হচ্ছে আমাদের প্রিপোজিশনস নিয়ে। আমরা প্রিপোজিশনের মধ্যে প্রবেশ করব। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন, প্রিপোজিশন আমরা চলে যাব। আচ্ছা, প্রথমে আমাদেরকে আসলে জানতে হবে প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের কাজ কি। আচ্ছা, a preposition is a word placed before a noun or pronoun to show its relation with another word in the sentence. প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ, যে শব্দটি ব্যবহার করা হয় নাউন বা প্রোনাউনের পূর্বে সেটার সাথে সম্পর্ক বোঝানোর জন্য, টু শো ইটস রিলেশন উইথ অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুটি শব্দের কি সম্পর্ক সেটা বোঝানোর জন্য আমরা নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন ইউজ করে থাকি। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, দেখেন খুবই সিম্পল একটা এক্সাম্পল বোর্ডে লিখেছি, দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় থাকে। আচ্ছা, এই যে তারা ঢাকায় থাকে আমি বলেছি, এই ঢাকা এই জায়গাটার নামের পূর্বে আমি ইন ইউজ করেছি, তারা ঢাকায় থাকে। এখন আপনাদের একটু খেয়াল করতে হবে, ঢাকা একটা নাউন, প্রপার নাউন, যে প্রপার নাউনের পূর্বে আমি প্রিপোজিশন ইউজ করেছি। আমরা মাত্র জেনেছি যে নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন হয়, ঠিক একইভাবে এখানে নাউনের পূর্বে আমরা প্রিপোজিশন দিয়েছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দে লিভ, এই পুরো অংশটার সাথে সাবজেক্ট আর ভার্বের সাথে অবজেক্টের একটা কানেকশন সৃষ্টি করতে হেল্প করছে ইন। তাহলে কি করছে, এটা একটা রিলেশন ক্রিয়েট করছে বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, রিলেশন ক্রিয়েট করছে বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ওকে, সিম্পল কথা, আমরা সামনের দিকে আগাই। আমাদের কাইন্ডস অফ প্রিপোজিশন, যেই টাইপের প্রিপোজিশন আছে, যেই ধরনের প্রিপোজিশন আছে একটু জানতে হবে। প্রথমে আছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন মানে হচ্ছে সেই সকল প্রিপোজিশন যেগুলো আসলে একটি শব্দ দিয়েই গঠিত হয়, যেমন ইন, অন, আউট, বাই, ফর, অ্যাট, টু, টিল, উইথ, আপ, ফ্রম, অফ, অফ, থ্রু। আর কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে যে প্রিপোজিশনে দুইটা ওয়ার্ড থাকে। এখন বলতে পারেন আপু অ্যালং, এখানে দুইটা ওয়ার্ড কোথায়? এই যে এ প্লাস লং। এখন বলবেন আপু এ তো একটা ওয়ার্ড না। আচ্ছা, এ একটা ওয়ার্ড না, কিন্তু প্রিপোজিশনে এ মানে হচ্ছে সাথে, মানে কি along, মানে কি along মানে হচ্ছে সাথে বোঝায়। তাহলে আমরা এখানে এ কে একটা সিলেবল বলতে পারি। দেখেন এখানে তাহলে কয়টা সিলেবল আছে? দুইটা, এ লং, along, about,
about এখানে দুইটা, above, across, among, amongst, around এরকম করে অনেকগুলো এখানে দেওয়া আছে। তারপর যেমন দেখেন এখানে আছে inside দুইটা, without দুইটা, within দুইটা, below দুইটা সিলেবল। তাহলে এরকম একাধিক সিলেবল থাকবে, দুইটা সিলেবল থাকলেই আমরা সেটাকে একটা কম্পাউন্ড প্রিপোজিশন বলতে পারবো। এরপরে আসেন ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন মানে আপনার দুইটা শব্দ বা একাধিক শব্দ থাকবে, তিনটাও থাকতে পারে। যেমন এখানে একটু দেখেন with a view to, ফ্রেজাল প্রিপোজিশনে দেখেন একটা প্রিপোজিশন অবশ্যই থাকতে হবে, যেমন along with, according to, because of, প্রিপোজিশন আছে সাথে আরেকটা শব্দ, এটাকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন বলবো। ওকে, এরপরে দেখেন পার্টিসিপল প্রিপোজিশন, অর্থাৎ যেগুলো মেইনলি পার্টিসিপল, গত ক্লাসে কিন্তু আমরা পার্টিসিপল শিখেছি, তো যে শব্দগুলো পার্টিসিপল কিন্তু প্রিপোজিশন হিসেবেও ব্যবহার করা যায়, যেমন কনসিডারিং, কনসার্নিং, বেয়ারিং, ফলোইং, রেসপেক্টিং, রিগার্ডিং, এগুলো কিন্তু পার্টিসিপল কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করে থাকি। তো যেই পার্টিসিপল গুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলবো পার্টিসিপল প্রিপোজিশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 ধরনের প্রিপোজিশন। এরপরে দেখেন অন, নির্দিষ্ট তারিখ। এখন দেখেন ইউজ অফ সাম প্রিপোজিশন। ওকে, আমরা প্রিপোজিশনের ব্যবহারে প্রবেশ করব। ইউজ অফ সাম প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যবহারে প্রবেশ করব। দেখেন আমরা চাইলে কিন্তু প্রিপোজিশন অনেকভাবে শিখতে পারতাম, কিন্তু দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন, এটা সবচেয়ে সহজভাবে শেখার উপায়। এখানে আমরা একটা নির্দিষ্ট প্রিপোজিশন নিব, মনে করেন অন নিয়ে প্রথমে আলোচনা করব যে অন কোথায় কোথায় বসে, তারপরে আরেকটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব যে সেটা কোথায় কোথায় বসে, অর্থাৎ একটা প্রিপোজিশনের সকল ব্যবহার আমরা দেখব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে অনের ব্যবহার, নির্দিষ্ট তারিখ বোঝাতে অন বসে, অর্থাৎ আপনি যদি তারিখ বোঝাতে চান তাহলে অন দিবেন। তাহলে নাম্বার 1 এখানে লিখে রাখেন খাতায়, অনের ব্যবহারের মধ্যে প্রথমে লিখেন তারিখ, ছোট করে নোট করব তারিখ। ঠিক আছে, তাহলে তারিখ বোঝাতে অন ইউজ করব। যেমন I was born on 11th December in 2003, তাহলে এই যে দেখেন এটা তারিখ 11, তাহলে এটার পূর্বে অন। আবার দেখেন the incident occurred on 1st July, ফার্স্ট এটা তারিখ, তাহলে এটার পূর্বে অন। এরপরে দেখেন নির্দিষ্ট দিন বা বারের নামের আগে অন হয়, যেমন আমাদের 7টা দিন আছে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই নামগুলোর পূর্বে আমরা অন নিব। যেমন I went to meet him on Tuesday, তাহলে এটা একটা বারের নাম, তাহলে বারের নামের পূর্বে অন দিচ্ছি। তাহলে 1 নাম্বার হচ্ছে তারিখ, 2 নাম্বার হচ্ছে বার। নাম্বার 3, স্পর্শ অবস্থায় উপরের সংস্পর্শকে বোঝাতে অন বসে। ব্যাপারটা একটু খুবই সহজে বুঝেন, যদি কোনো কিছু পৃষ্ঠতল বা সারফেসের উপর লাগালাগি অবস্থায় থাকে, যেমন সাপোজ আমার এই হাতটা একটা পৃষ্ঠতল এবং এটার উপর একটা কলম আছে, এবং এই কলমটি পৃষ্ঠতলের সাথে লাগালাগি অবস্থায় আছে, সংস্পর্শে আছে, যদি এরকম হয় তখন সেটাকে আমরা অন বলবো। তাহলে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, দ্য পেন ইজ অন দ্য পাম অফ মাই হ্যান্ড, যেভাবেই বলেন যে কলমটা আমার হাতের তালুতে আছে বা হাতের মধ্যে আছে, তাহলে যদি স্পর্শ করে আছে একটা পৃষ্ঠতলে সেখানে আমরা অন বলবো। তাহলে আমাদের 3 নাম্বার লিখেন পৃষ্ঠতল স্পর্শ। নাম্বার 4, কোথাও ভ্রমণের কোনো উপায় বোঝাতে অন ব্যবহৃত হয়। ব্যাপারটা ইম্পর্টেন্ট। দেখেন আমরা যখন একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু সেখানে আমরা কোনো একটা মাধ্যম ব্যবহার করছি, মনে করেন সেটা একটা ট্রান্সপোর্টেশন, যেমন ট্রেন অথবা বাস, অথবা আপনি মনে করেন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন, ব্যাপারগুলো যদি এরকম হয় সেখানে অন হবে। যেমন I went to রাজশাহী on train, এখানে আমরা অনেকেই যেটা ভুল করি সেটা বলি বাই ট্রেন। এরকম প্রশ্ন পরীক্ষায় আসে যে বাই হবে না অন হবে, এখানে শূন্যস্থান দিয়ে দিবে। অনেকে অধিকাংশরা বলে বাই ট্রেন, তখনই কিন্তু আমরা ভুল করে ফেলি। না, আপনি যখন ভ্রমণ করছেন, কোনো যানবাহন ব্যবহার করছেন, সেই যানবাহনের পূর্বে অন দিবেন। আবার দেখেন I rode on horseback, আমি ঘোড়ার গাড়িতে বা ঘোড়ার পিঠে উঠেছিলাম, তাহলে ঘোড়ার পিঠে চড়ে আপনি কি যাত্রা করেছেন, ভ্রমণ করেছেন, তাহলে এখানে কি অন। ওকে, তাহলে আমরা 4 নম্বরে লিখি ভ্রমণ বা যাত্রার জন্য ব্যবহৃত যানবাহনের পূর্বে
আপনারা এই 3টা পয়েন্ট একটু খাতায় লিখে নেন, সরি 4টা পয়েন্ট একটু খাতায় লিখে নেন যে অন কোথায় হবে। আপনার এটা পড়লে তো বিস্তারিত বুঝবেন, কিন্তু এক নজরে মুখস্থ করার জন্য 4টা পয়েন্ট লিখে নেন, এক নজরে মুখস্থ করার জন্য 4টা পয়েন্ট লিখে নেন। এই যে প্রশ্নগুলো মাত্র বললাম এগুলো কিন্তু পরীক্ষায় আসে শূন্যস্থান হিসেবে। আশা করি লিখে নিয়েছেন। আমরা সামনের দিকে যাই, ওভারের ব্যবহার দেখি। আসেন, ওভারের ব্যবহার। ওভার মানে হচ্ছে কোনো কিছু আপনার উপরে থাকবে, মানে আপনি যেখানে আছেন সেটা থেকে উপরে অবস্থান করবে। একটু খেয়াল করেন, প্রথমে বলছে উপর দিয়ে অতিক্রম করা বোঝাতে ওভার বলা হয়। আচ্ছা, এখানে একটু বুঝতে হবে ওভার বসে যে কখন কখন। নাম্বার 1, উপর দিয়ে, কিন্তু উপরে গতিশীল হতে হবে, উপরে গতিশীল। তাহলে উপরে যদি গতিশীল হয় সেখানে আমরা ওভার দিব। যেমন মনে করেন একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে দ্য উড়ছে বা উড়তেছে এরকম যদি বুঝায় তখন বলবো দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। কেন? কারণ পাখিগুলো আমার মাথার উপরে আছে এবং গতিশীল অবস্থায় আছে, তারা নড়াচড়া করছে বা উড়ছে। তো যদি উপরে এবং গতিশীল উভয় বোঝায় তাহলে ওভার। আচ্ছা, যেমন এখানে অপশনে দেখেন দ্য প্লেন ফ্লিউ ওভার রাজশাহী, রাজশাহীর উপর দিয়ে গিয়েছে, অর্থাৎ রাজশাহীর উপর দাঁড়িয়ে ছিল না, রাজশাহীর উপর দিয়ে গতিশীল হয়ে গিয়েছে। I saw a helicopter flying over our house. আমি একটি হেলিকপ্টার দেখলাম যেটা আমাদের বাসার উপর দিয়ে উড়ে গিয়েছে। তাহলে একটা জিনিস সেটা উপর দিয়ে গিয়েছে বাট গতিশীল ছিল, সেটাই আমরা কি বলবো? ওভার। এরপরে নাম্বার 2, স্পর্শ না করে উপরে গতিশীল বুঝাতে ওভার বসে। অর্থাৎ আপনার মাথার উপরে কিছু থাকবে কিন্তু সেটা স্পর্শ করবে না। সেম একই কথা আপনি একের সাথে দুইকে মিলাতে পারেন, কাছাকাছি ব্যাপারটা। যেমন আ ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। দেখেন একটা ফ্যান আছে আপনার মাথার উপরে, সেটা নড়ছে কিন্তু আপনার মাথাকে স্পর্শ করেনি, তাহলে এখানে আপনি কি বলবেন? অ্যাবাভ। I saw a drone flying over us. আমি একটা ড্রোন দেখলাম যেটা আমাদের উপর দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, সরি এভরিওয়ান, একটু খেয়াল করবেন। তাহলে ওভার বলতে বোঝাচ্ছে একটা ফ্যান আপনার মাথার উপরে আছে, সে কি নড়ছে না, সেই গতিশীলতা, সরি একটা ফ্যান ইজ মুভিং, হ্যাঁ ফ্যানটা মুভ করছে, তখন কিন্তু ওভার হবে। তাহলে এটা কি বুঝলাম? এটাও সেম উপরে গতিশীলতা বুঝাচ্ছে, উপরে গতিশীলতা বুঝাচ্ছে। আচ্ছা, তাহলে একটা উপরে গতিশীলতা, আর একটা হচ্ছে নাম্বার 2 আমরা লিখি উপর দিয়ে অতিক্রম। যেমন পাখি আপনার মাথার উপর দিয়ে উড়ে গেলে ওইটা হবে উপর দিয়ে অতিক্রম, আর একটা কিছু আপনার মাথার উপরে আছে আপনার মাথার সাথে লাগেনি কিন্তু গতিশীল, সেটাও ওভার। যেমন ফ্যান আপনার মাথার উপরে আছে কিন্তু আপনার মাথার সাথে লাগেনি, গতিশীল অবস্থায় ঘুরছে, তাহলে সেটাও কি উপর দিয়ে অতিক্রম। এখানে আপনাদেরকে একটু বলতে চাই, যদি আপনার ফ্যানটা না ঘুরে সেটা যদি স্থির থাকে তখন কিন্তু আপনি ওভার বলতে পারবেন না, তখন আপনাকে অ্যাবাভ বলতে হবে। যদি ফ্যানটা আপনার মাথার উপরেই থাকে কিন্তু গতিশীল না থেকে স্থির থাকে তখন সেখানে আপনাকে অ্যাবাভ বলতে হবে। ওকে, এরপরেরটা দেখেন কোনো কিছুর উপর দিয়ে আড়াআড়ি ভাবে বা এক পাশ থেকে অপর পাশ বোঝাতে ওভার বসে। যেমন দ্য পাদমা ব্রিজ ইজ ওভার দ্য রিভার পাদমা। অর্থাৎ এই যে পদ্মা নদীর এক পাশ থেকে আরেক পাশে পদ্মা সেতুর ব্রিজটা আছে, তাহলে এইরকম এক সাইড থেকে আরেক সাইড বুঝালে আমরা কি বলবো? আমরা সেখানে ওভার বলবো। আবার দেখেন দ্য নিউজ হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা ইম্পর্টেন্ট। কেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বলছে? মানে পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণা, পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝাতে তাহলে আমরা ওভার ইউজ করছি। তাহলে ওভারের আরেকটা ব্যবহার 3 নাম্বার, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ওকে, এটাও একটু নোট করে ফেলেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ওকে, ওভারে 3টা ব্যবহার, উপরে গতিশীল, উপর দিয়ে অতিক্রম, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরে যাচ্ছি, পরে আছে বাই। বাইয়ের ব্যবহার দেখেন যোগাযোগ মাধ্যম বুঝাতে ফোন, লেটার, টেলিফোন
ফ্যাক্স, ইমেইল, পোস্ট ইত্যাদির আগে বাই বসে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের কোনো মাধ্যম বোঝালে আমরা বাই ইউজ করব। তাহলে নাম্বার 1 যোগাযোগ মাধ্যম। আচ্ছা, যোগাযোগ মাধ্যম বোঝালে দেখেন প্রথমটা I summoned him by letter। আচ্ছা, তাহলে কিসের মাধ্যমে? বাই, লেটারের মাধ্যমে। হি টেকস অর্ডার বাই ইমেইল, সে অর্ডার নেয় কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। তাহলে যোগাযোগের মাধ্যম হলে আমরা বাই দিব। যেমন এখানে অর্ডার বা যোগাযোগ করার মাধ্যম হচ্ছে বাই, এরকম ভাবে যোগাযোগের মাধ্যম বললে আমরা বাই ব্যবহার করব। ওয়ালাইকুম আসসালাম রূপা, ভালো আছি। আচ্ছা, সামনে আসি। ওকে, এরপরে বলছি গমন করা, যাতায়াত করা বোঝাতে বাই বসে। আচ্ছা দেখেন, একটু আগে আমরা একটা দেখেছিলাম অনের ব্যবহার, যে আমরা কোনো যানবাহন দিয়ে যাচ্ছি তখন বলছি অন ট্রেন, অন হর্সব্যাক, এরকম কিছু। আবার এখানে দেখেন আই কেম টু ঢাকা বাই এয়ার, এটাও কি গমন করা বা যাতায়াত বোঝাচ্ছে। তাহলে আমাদের গমন বা যাতায়াত বুঝালে যাতায়াত বোঝালেও আমরা বাই ইউজ করব। যেমন আই কেম টু ঢাকা বাই এয়ার, আমি এয়ার মানে কি? এয়ার কিন্তু এখানে কোনো যানবাহন বলেনি, এটা কিন্তু কোনো যানবাহনের নাম না। যানবাহনের নাম বললে কি বলতাম? অন। এটা বলেছে এয়ার দিয়ে এসেছে, এয়ার মানে কি বাতাসে উড়ে এসেছে? না, এয়ার বলতে বোঝায় যে এই ট্রান্সপোর্টেশন গুলো আকাশে চলে সেটাকে নির্দেশ করছে এয়ার। তাহলে বাই এয়ার মানে সে কিসের মাধ্যমে এসেছে? প্লেন বা হেলিকপ্টার, এমন কিছু। We can go there by land। আচ্ছা, বাই ল্যান্ড মানে কি? এই যে আমরা বাই রোড বলি না, বাই রোডে কি চলে? রিক্সা, বাস, ট্রেন। তখন এই যে এগুলো যখন রোডে চলে তখন কিন্তু অন, ট্রেনের পূর্বে অন দিচ্ছি, বাসের পূর্বে অন দিচ্ছি। কিন্তু যখন এটা মাধ্যমকে বুঝাচ্ছে যে বাসটা কোন মাধ্যমে চলে? রাস্তা, রোড। জাহাজটা কোন মাধ্যমে চলে? ওয়াটার। তারপর প্লেন কোন মাধ্যমে চলে? আকাশ। তাহলে সে মাধ্যমের পূর্বে বাই, কিন্তু ওই যানবাহনটার পূর্বে কি? অন। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন কোনো ব্যক্তি বস্তুর কাছে বা নিকটে বোঝাতে বাই বসে। যেমন আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, বা মোবাইলটা তোমার পাশেই আছে, এরকম যদি বুঝায়। যেমন হি ওয়াকড বাই মাই সাইড, সে আমার পাশে দিয়ে হেঁটে গেল। তাহলে কি বুঝাচ্ছে? কাছে, পাশে। হার হাউস ইজ বাই দ্য রিভার, তার বাড়ি নদীর পাশে। তাহলে পাশে, কাছে, নিকটে বুঝালে আমরা কি বলবো? বাই। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কাছে বা নিকটে, কাছে অথবা নিকটে বুঝাবে। কাছে অথবা নিকটে বুঝালেও আমরা সেখানে কি ইউজ করব? বাই ইউজ করব। ঠিক আছে, কাছে অথবা নিকটে। যেমন আপনার পাশে যদি আপনার একটা ল্যাপটপ থাকে তাহলে কি বলবো? দ্য ল্যাপটপ ইজ বাই ইয়োর সাইড, তোমার সাইডেই ল্যাপটপটা আছে, এরকম, বা তোমার নিকটেই আছে। আচ্ছা, একজন অ্যাবাভ আর ওভারের পার্থক্যটা বুঝতে চাচ্ছেন, আমি একটু বলে দেই। ওভার মানে হচ্ছে যেটা আপনার মাথার উপরেই আছে কিন্তু গতিশীল, অ্যাবাভ মানে হচ্ছে আপনার মাথার উপরে আছে স্থির, এটাই পার্থক্য। আপনার মাথার উপরে যদি ফ্যান চলমান থাকে তখন বলবেন ওভার মাই হেড, আর যদি আপনার মাথার উপর ফ্যান স্থির থাকে তখন বলবেন অ্যাবাভ মাই হেড। দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এখানে দেখি বাইয়ের আরেকটা ব্যবহার আছে। কোন যানবাহনের নামের পূর্বে ডিটারমিনার থাকলে এদের পূর্বে অন বসে, বাই না বসে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদেরকে এই ইম্পর্টেন্ট জায়গায় আসার আগে এটা আপনারা একটু নোট করে নেন, এটা আপনারা একটু নোট করে নেন ইম্পর্টেন্ট জায়গায় আসার আগে, এতটুকু নোট করে নেন। আচ্ছা, একজন বলেছে নিয়ম তো মনে থাকে না, যেটা মানে সেন্টেন্সে সেটাই দিয়ে দেই। দ্যাটস দ্য প্রবলেম। আপনারা নিয়ম মুখস্থ করার চেষ্টা করেন না বুঝে, এটা একটা সমস্যা।
দ্বিতীয়ত আপনারা প্রয়োগ না করে মুখস্থ করেন, প্রয়োগ করতে শিখেন, যে এখানে একটা সেন্টেন্স বানান, কারোর সাথে কথা বলেন ওইটা দিয়ে, তখন আপনার আসলে প্র্যাকটিক্যাল নলেজটা আসবে, বুকিশ নলেজ না এসে। আর আরেকটা বললেন যে আন্দাজে বসাই, এটা আরেক সমস্যা। আপনাদের পরীক্ষায় যে আন্দাজে যে ভুলগুলো করবেন এগুলোই বেশি বেশি দেয়, কারণ আপনাকে তখন পড়ে মনে হয় সবগুলোই তো কারেক্ট, এরকম হয়। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ অংশটায় যাই। যানবাহনের নামের পূর্বে যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনার মানে কি? আর্টিকেল অথবা প্রোনাউন, এরকম যদি কোনো কিছু থাকে, যেমন আচ্ছা ডিটারমিনার গুলো একটু লিখে নিতে পারেন। আর্টিকেল, আপনাদের ডিটারমিনার জানার কথা, কারণ ইন্টারে আপনারা অবশ্যই মডিফায়ার পড়েছেন। আর্টিকেল, ডিটারমিনার, তারপরে আছে হচ্ছে প্রোনাউন, প্রোনাউন ওকে। প্রোনাউনের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলোও কিন্তু এক ধরনের ডিটারমিনার। আর্টিকেল এ এন দি, এগুলো এক ধরনের ডিটারমিনার। তারপরে এরকম আরো অসংখ্য ডিটারমিনার, যেমন কোয়ান্টিফায়ার একটা ডিটারমিনার, 1 2 3 সাম মাচ, এগুলো এক ধরনের ডিটারমিনার। ডিটারমিনার যদি থাকে তাহলে অন না বসে বাই বসে। যেমন ফেরি, আমি তো আপনাকে একটু আগে বলেছিলাম যে যানবাহনের পূর্বে অন দিব, যানবাহনের পূর্বে অন দিব। আচ্ছা, এখন এই যানবাহনটা অন, ফেরি, ফেরি কি একটা মাধ্যম, ফেরি কিন্তু যানবাহন না, ফেরি কিন্তু মাধ্যম। তাহলে ফেরি যদি মাধ্যম হয় বা ফেরি যদি যানবাহনও হয়, তাহলে এর আগে দেখেন একটা ডিটারমিনার আছে। তাহলে ফেরি যেহেতু একটা যানবাহন, এটার আগে একটা ডিটারমিনার আর্টিকেল আছে, তাহলে আপনি এখানে অন দিবেন, বাই দিতে পারবেন না। তাহলে কি থাকলে অন দিবেন? অন প্লাস ডিটারমিনার প্লাস ট্রান্সপোর্টেশনের নাম যেটাই থাকবে, ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে। ওকে, যেমন বরিশাল, আই ট্রাভেলড অ্যারাউন্ড বরিশাল, আমি বরিশাল ঘুরেছি অন হিজ বাইক, তার বাইকে। তাহলে এই যে বাইক, বাইকের পূর্বে একটা প্রোনাউন, পজিটিভ প্রোনাউন আছে যেটা একটা ডিটারমিনার। তাহলে এখানে আপনি বাই না দিয়ে অন দিতে হবে, বাই না দিয়ে অন দিতে হবে। ওকে, আসেন আমরা সামনে আগাই। ডিফারেন্স বিটুইন ইন, অন অ্যান্ড অ্যাট। ইন, অন আর অ্যাট এর মাঝে পার্থক্য দেখি। দেখেন, কোন বড় স্থানের পূর্বে ইন বসে, কোন মান্থ, ইয়ার বা সিজনের পূর্বে ইন বসে। পার্ট অফ ডে, কোন দিনের অংশের পূর্বে ইন বসে, যেমন ইন মর্নিং, ইন ইভিনিং, ইন নাইট, ইন আ মোমেন্ট, এরকম। আচ্ছা, আপনারা এই ব্যাপারটা একটু ইনের ব্যবহারটা ভালো করে বুঝবেন। প্রথমে বলছে বড় স্থান। বড় স্থান মানে, যেমন আপনাকে যদি আমি বলি মিরপুর আর ঢাকার মাঝে তুলনা করেন, কোনটা বড়, মিরপুর বড় না ঢাকা বড়? অবশ্যই বলবেন ঢাকা বড়। আমি যদি বলি ঢাকা আর বাংলাদেশের মাঝে তুলনা করেন, কে বড়, ঢাকা বড় না বাংলাদেশ বড়? অবশ্যই বাংলাদেশ বড়। তাহলে আপনাদের দুটি স্থানের তুলনায় যে বড় হবে তার পূর্বে ইন দিবেন, দুটি স্থানের তুলনায় যে বড় হবে তার পূর্বে ইন দিবেন, আর যে ছোট হবে তার পূর্বে অ্যাট দিবেন। তাহলে লিখে রাখতে পারেন, দুটি স্থানের মধ্যে যেটা বড় তার পূর্বে ইন। সেম, দুটি স্থানের মধ্যে যেটা ছোট তার পূর্বে অ্যাট। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আই লিভ ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা। এটা ফিল আপ করেন তো, আই লিভ ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা। ঢাকা আর মিরপুরের মধ্যে কে বড় কে ছোট? ঢাকা আর মিরপুরের মধ্যে মিরপুর ছোট, তাহলে ছোটটার পূর্বে অ্যাট দিব। আর কে বড়? ঢাকা বড়, তাহলে ঢাকার পূর্বে ইন দিব। ছোটটার পূর্বে অ্যাট, বড়টার পূর্বে ইন। ছোটটার পূর্বে অ্যাট, বড়টার পূর্বে ইন। ওকে,
দেখেন এখানে বলছে আই লিভড ইন রাজশাহী। রাজশাহী একটা বড় স্থান, একটা পুরো জেলার নাম, তাহলে ইন। হি মুভড ইন ঢাকা, সে ঢাকায় স্থানান্তরিত হয়েছে, ঢাকাও একটা শহরের নাম, ইন। কোন মাসের পূর্বে, তারিখের পূর্বে, সরি তারিখ না, মাস, সাল, ঋতু, মাস, সাল, ঋতু, যেমন ইন জানুয়ারি, ইন অক্টোবর। তারপরে আবার আছে ইয়ার মানে ইন 2025, ইন 2010। সিজন, ইন উইন্টার, ইন সামার। আ পার্ট অফ ডে, যেমন ইন দ্য মর্নিং, ইন ইভিনিং, ইন আফটারনুন, এরকম যদি হয় তাহলে সেখানে ইন আসছে। তাহলে কি কি মনে রাখবেন? মান্থ, ইয়ার, সিজন, পার্ট অফ ডে, এগুলো। দেখেন এখানে উদাহরণ আছে ইন মর্নিং, ইন ইভিনিং, ইন নাইট, ইন আ মোমেন্ট, এরকম। এরপরে দেখেন 30 lakhs of people were killed in 1971। এটা একটা সালের পূর্বে ইন, 1971 সালে 30 লাখ মানুষ মারা যায়। ওকে, এরপরে আছে হি ওয়াজ বর্ন ড্যাশ মে। মে একটা মাসের নাম, তাহলে মাসের নামের পূর্বে আমরা ইন দিব, তাহলে ইন মে। এর পরেরটাতে আসেন অন প্লাস ডে বা ডেট, অন প্লাস পার্ট অফ ডে, অফ প্লাস ডেট। আচ্ছা একটু বুঝেন কিরকম ব্যাপারটা, আপনাকে এটা একটু খেয়াল করতে হবে। এখানে একটু ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। দেখেন আমরা মাত্র তো শিখলাম ইন হয় মাস, তারিখ, সরি মাস, সাল, ঋতুর পূর্বে। কোন কোন পূর্বে হয়? মাস, সাল, ঋতুর পূর্বে ইন দিচ্ছি। আচ্ছা, আর আমরা একটু আগে শিখে এসেছি দিন আর তারিখের পূর্বে অন হয়, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যেমন এখানে জুলাই আছে, তাহলে অন 9 জুলাই, 9 একটা তারিখ, তারিখের পূর্বে অন, শেষ। এটা নিয়ে কোনো আলোচনা নাই, এটা অলরেডি আলোচনা করেছি। এরপরেটা দেখেন অনের পরে পার্ট অফ ডে থাকবে, ডের পরে আবার অফ প্লাস ডেট থাকবে। যদি পুরো ব্যাপারটা থাকে তখন এটার পূর্বে ইন হবে। সমস্যা কোথায়? আমরা তো একটু আগে শিখছি পার্ট অফ ডে এর পূর্বে ইন হয়। হ্যাঁ, পার্ট অফ ডে এর পূর্বে ইন হয়, এটা সত্যি কথা, কিন্তু পার্ট অফ ডে এর পরে যদি আবার অফ থাকে তখন কি আর ইন না হয়ে কি হয়? তখন সেটা হয় অন। পার্ট অফ ডে এর পূর্বে যদি ইন থাকে তখন সেটা কি হয়? অন। পার্ট অফ ডে এর পরে যদি অফ থাকে তাহলে পূর্বে হবে অন। আরেকবার বলছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। পার্ট অফ ডে যদি থাকে, পার্ট অফ ডে এর পূর্বে ইন, কিন্তু পার্ট অফ ডে এর পরে যদি অফ থাকে তাহলে পূর্বে হবে অন। ওকে, তাহলে একটা অফ থাকলে অন, অফ না থাকলে ইন, সিম্পল। যেমন আই কেম টু ঢাকা ড্যাশ দ্য ইভিনিং অফ 10 জুলাই, এখানে একটা অফ আছে, তাহলে এখানে অন হবে, ইন দেওয়া যাবে না। এখন মনে করেন আপনার প্রশ্নের মধ্যে অফ 10 জুলাই নাই, তখন কি বলবেন? অনের জায়গায় বলবেন ইন দ্য ইভিনিং। ঠিক আছে, পার্থক্য। গুড জব, অনেকেই উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা সামনের দিকে আগাবো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান, বুঝতে পেরেছেন কিনা। ওকে, আলহামদুলিল্লাহ, সামনে আগাচ্ছি। আন্ডার, আন্ডার মানে কোনো কিছুর নিচে বুঝাতে আন্ডার বসে, যেমন টেবিলের নিচে, বিছানার নিচে, ছাদের নিচে, যে কোনো কিছু নিচে। আই হিড আন্ডার দ্য বেড, উই লিভড আন্ডার দ্য সেম রুফ, আমরা একই ছাদের নিচে ছিলাম। তাহলে আন্ডারের প্রথম ব্যবহার হচ্ছে নিচে বুঝালে, নিচে বুঝালে। আচ্ছা, নাম্বার 2 দেখেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, বাহিনীর নিয়ন্ত্রণে বুঝাতে আন্ডার বসে। যেমন আমরা এরকম বলি না যে আমি আমার বাবা মার আন্ডারে আছি, বা আমি এখন পুলিশের আন্ডারে আছি। তাহলে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো বস্তুর যদি আপনি কারো নিয়ন্ত্রণে থাকেন তখন সেখানে আন্ডার বলবেন। ঠিক আছে, তাহলে যেমন দেখেন নর্থ কোরিয়া ইজ আন্ডার মিলিটারি রুল, অর্থাৎ নর্থ কোরিয়া কিসের নিয়ন্ত্রণে আছে? সামরিক শাসন, তাহলে এখানে আন্ডার হবে। দ্য ইউনিভার্সিটি ইজ আন্ডার নিউ ভিসি, নতুন ভিসির নিয়ন্ত্রণে আছে, তাহলে আন্ডার। তাহলে কারো নিয়ন্ত্রণ বুঝালে আমরা কি দিচ্ছি? আন্ডার দিচ্ছি, কারো নিয়ন্ত্রণ। আন্ডার, গ্রেট। এরপরে দেখি কোনো কিছু অনুসারে বোঝাতে আন্ডার বসে। এখন অনুসারে কিভাবে হবে দেখেন তো। দ্য অ্যাকিউজড ওয়াজ অ্যারেস্টেড আন্ডার দ্য ওয়ারেন্ট অফ দ্য কোর্ট,
আমি আপনাকে গ্রেফতার করেছি বা যে দোষী তাকে গ্রেফতার করা হয়েছে ওয়ারেন্টের অনুসারে তাকে গ্রেফতার করা হচ্ছে অনুসারে। আচ্ছা, এটা একটু এক্সাম্পলটা বড়, ছোটটা দেখেন। দ্য অর্গানাইজেশন ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার অনুসারে এটা চলে, সরকার অনুসারে প্রতিষ্ঠান চলে। তাহলে কারো অনুসারে চলা, কারো অনুসারে ঘটা বুঝালে আমরা কি দিচ্ছি? আমরা দিচ্ছি আন্ডার। তাহলে নাম্বার 3 হচ্ছে অনুসারে, মানে কারো অ্যাকর্ডিংলি হলে, অনুসারে। ওকে, ছোট্ট এটাকে একটু নোট করে ফেলবেন সবাই খাতায়, এক নজরে যেন চোখ বুলিয়ে যেতে পারেন, বেশি বেশি যেন পড়তে না হয়। প্যারাফ্রেজিং করে আমরা এতটুকু পেয়েছি। ওকে, আসসালামু আলাইকুম আপু, আমাকে চিনেছেন? হ্যাঁ, তৌহিদুর রহমান, আপনাকে চিনেছি, আশা করি ভালো আছেন তৌহিদ। আচ্ছা, গ্রেট। সামনের দিকে আগাই, দেখবেন এখন এখানে হবে আউট অফ। আসেন আউট অফ নিয়ে একটু আলোচনা করি। আউট অফ এটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন, এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। একটু খেয়াল করবেন আউট অফ দিয়ে কি বলছে। আচ্ছা, আউট অফ দিয়ে বলছে কোনো কিছুর বাইরে, মধ্য থেকে কারণ বোঝাতে আউট অফ বসে। যেমন টাইগার জাম্পড আউট অফ দ্য ট্রিজ। আচ্ছা, কিসের মধ্য থেকে লাফ দিয়েছে? গাছের মধ্য থেকে, বা গাছের উপরে ছিল সেখান থেকে লাফ দিয়েছে। তাহলে কোনো কিছু থেকে পতন বুঝালে, কোনো কিছু থেকে পতন বুঝালে উপর থেকে নিচে পতন, বা গাছে থেকে পানিতে পড়া, জাহাজ থেকে পানিতে পড়া এরকম বুঝাচ্ছে, বা কোনো কিছু থেকে বের হওয়া, বাহিরে আসা, সেখানে আমরা কি দিব? আউট অফ দিব। আরেকটা দেখেন, মাদার ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানালার বাহিরে দেখছিল। তাহলে বাহিরে বুঝালে কি বলবো? আউট অফ। বাহিরে বুঝালে কি বলবো? আউট অফ। তাহলে পতন বা বাহিরে বুঝালে আউট অফ। পতন বা বাহিরে। এখন পতন মানে কি? নিচে পড়া বুঝিয়েছি, অন্য কিছু বুঝেন না, নিচে পড়া এরকম যদি বুঝায়, মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ছে, এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে। আচ্ছা, পতনের জায়গায় লিখেন স্থানান্তর, এটাও লিখতে পারেন। এটাও লিখতে পারেন। আর টাইগার জাম্পড আউট অফ দ্য ট্রি মানে টাইগারটা কি করলো? ওখান থেকে বের হয়ে আসলো। ওকে, তাহলে বাহিরে আসা, ভেতর থেকে বাইরে স্থানান্তর হলে আউট অফ, ভেতর থেকে বাহিরে স্থানান্তর হলে আউট অফ। সামনে যাই। অ্যালং, কোন স্থানের দূরত্ব বরাবর, পাশ দিয়ে বা ধার দিয়ে বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়। ব্যাপারটা আমি বুঝি, কোনো কিছুর গা ঘেঁষে চলমান, কোনো কিছুর গা ঘেঁষে চলমান বুঝালে আমরা সেটাকে অ্যালং বলি। যেমন আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার সাইড, আমি নদীর গা ঘেঁষে হাঁটছি বা আমি নদীর পাশে দিয়ে যাচ্ছি। তাহলে কোনো কিছুর গা ঘেঁষে গমন বুঝালে আমরা অ্যালং ইউজ করি। সরি, একটু দেখবেন। We often go fishing along the river bank, আমরা নদীর ধারে যাই বা নদীর পাশে যাই কি করতে? মাছ ধরতে। The cat ran along the road, অর্থাৎ বিড়ালটা কি রাস্তার ধারে দিয়ে দৌড়ে গেল। Soldiers were deployed along the border of the country, দেখেন তারা কোথায় মারা যায়? এই যে বর্ডার, কান্ট্রির পাশে, কান্ট্রির বর্ডারের পাশে। তাহলে মানে কি? পাশে বলতে কি একদম সাথে সাথে না, মানে ওটার গা ঘেঁষে, মানে ওটার কাছাকাছি, এরকম বুঝালে অ্যালং ইউজ করব। ঠিক আছে, ওকে। তাহলে গা ঘেঁষে বুঝালে আমরা কি করব? অ্যালং ইউজ করব, গা ঘেঁষে। আসলে পরেরটায় যাই। থ্রু, থ্রুটা খুবই সিম্পল। থ্রু মানে হচ্ছে একটা কোনো জিনিস থাকবে যেটার ভেতর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, সেটাই থ্রু। অর্থাৎ কোনো কিছুর ভেতরে প্রবেশ করে আর একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যাওয়াকে আমরা থ্রু বলি। যেমন এখন বলবেন আপু থ্রু তো অন্য সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। আমি আপনাদের একটা এক্সাম্পল দেই। যেমন আই অ্যাম গোয়িং থ্রু প্রবলেমস। এখন কি বলবেন আপু আমরা কি সমস্যার একদিক দিয়ে ঢুকতেছি আরেক দিক দিয়ে বের হইতেছি? না, ব্যাপারটা এরকম না।
আরেকটু বিস্তারিত বোঝাই আপনাদেরকে। আই এম গোয়িং থ্রু প্রবলেমস মানে কি, আমি প্রবলেমের মধ্যে আছি এবং সেটার মধ্য দিয়েই যাচ্ছি, চলমান, তাহলে থ্রু আসছে। অর্থাৎ একটা কোনো কিছুর ভেতরে আছেন আপনি, একটা সমস্যার মধ্যে আছেন, তাহলে ভেতরে, মধ্যে বা এক পাশ থেকে একদিক থেকে আরেক দিক বোঝাচ্ছে, ভেতরে, মধ্যে, একদিক থেকে আরেক দিক এগুলো বোঝাচ্ছে, তখন আমরা থ্রু দিচ্ছি। তাহলে দ্য থেমস ফ্লোজ থ্রু লন্ডন। আচ্ছা, থেম একটা নদীর নাম, এটা কোন দিক দিয়ে বহমান? লন্ডনের ভেতর দিয়ে, থ্রু লন্ডন। দ্য ভিউ থ্রু দ্য উইন্ডো ইজ প্রিটি, মানে জানালার এক পাশ থেকে আরেক পাশের যে দৃশ্য, মানে জানালার ওপারের যে দৃশ্য সেটা সুন্দর, মানে এক সাইড থেকে আরেক সাইডও বোঝাচ্ছে। ভেতরে, মধ্যে, এক পাশ থেকে আরেক পাশ, ভেতরে, মধ্যে, এক পাশ থেকে আরেক পাশ বোঝালে, ঠিক আছে, ভেতরে, মধ্যে, এক পাশ থেকে আরেক পাশ বোঝালে। ওকে, এবার দেখেন এর পরের লাইনটা, আওয়ার জার্নি থ্রু দ্য সি ওয়াজ ভেরি প্লেজেন্ট। এই যে আপনি এখনো কি করেছেন, নদীর মধ্য দিয়ে গিয়েছেন, নদীর এক পাশ থেকে আরেক পাশে গিয়েছেন, সেটাও কি খুব অ্যামেজিং ছিল। তাহলে এক পাশ থেকে আরেক পাশ বোঝাবে, ভেতরে দিয়ে বা মধ্য দিয়ে বোঝাবে, এবং আমি আপনাদেরকে যেটা বলেছি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হবে, এটাও বোঝাবে। যেমন একটা এক্সাম্পল দিই, দ্য বুলেট ওয়েন্ট থ্রু দ্য ওয়াল, দ্য বুলেট ওয়েন্ট থ্রু দ্য ওয়াল। তাহলে এই যে ওয়ালের ভেতর দিয়ে ঢুকেছে, এক পাশ থেকে আরেক পাশ দিয়ে বেরোচ্ছে, ওয়ালের ভেতর দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গিয়েছে, তাহলে এটাও কি একটা থ্রু এর ব্যবহার। ঠিক আছে, তাহলে আমরা কতভাবে থ্রু ব্যবহার করতে পারি দেখে নিলাম। চলে যাচ্ছি পরের প্রিপোজিশনে। পরের প্রিপোজিশন হচ্ছে বিলো। নিচে কিংবা অপেক্ষাকৃত নিচের অবস্থান বোঝাতে বিলো বসে, অর্থাৎ কোনো কিছুর তুলনায় আরো কমে হলে, কোনো কিছুর তুলনায় আরো কম হলে। যেমন প্লিজ ডু নট রাইট মি বিলো দ্য, ডু নট রাইট বিলো দ্য লাইন, অর্থাৎ লাইনের নিচে লিখো না, নিচে বোঝাচ্ছে। হি ডাইভড বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার, অর্থাৎ ওয়াটার, পানির যে পৃষ্ঠতল সেটা নিচে ডুব দিয়েছে। শি ইজ বিলো মি ইন দ্য ক্লাস। দেখেন এখানে এই বিলো দুইটা কি নির্দেশ করেছে? নিচে, নিচে। আর এইখানে বিলোটা কি নির্দেশ করছে জানেন? তুলনায় কম, তুলনায় কম, তুলনায় কম মানে শি ইজ বিলো মি ইন দ্য ক্লাস, সে আমার চেয়ে বয়সে, আমার চেয়ে ক্লাসে কম, মানে আমি 10-এ পড়ি, সে 9-এ পড়ে, তাহলে তুলনায় কম বোঝাচ্ছে। তাহলে বিলোর ব্যবহার দুইটা, একটা নিচে, একটা হচ্ছে তুলনায় কম। প্লিজ লিখে রাখবেন খাতায়। ক্লিয়ার, ক্লিয়ার, জি ক্লিয়ার, ওকে গ্রেট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার বলছেন। আসেন তাহলে আমরা সামনের দিকে আগাই। এরপরে আছে ফর এর ব্যবহার। ইয়েস, ইটস ইম্পর্টেন্ট, ফর এর ব্যবহার। ফর এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার জন্যে, এক নাম্বার 1। বিনিময়ে, এটা জন্যে বিনিময়ে কাছাকাছি। কারো হয়ে, নাম্বার 2। কারো পক্ষ থেকে, এরকম বুঝালে কি, নাম্বার 2। উপলক্ষে, কোনো উপলক্ষ বোঝালে, নাম্বার 3। কোনো কিছুর পরিবর্তে বোঝালে, নাম্বার 4। কোনো কিছুর তুলনায় বোঝালে, নাম্বার 5। সত্ত্বেও। আচ্ছা, এখন দেখেন কিভাবে কিভাবে এই প্রত্যেকটা কথায় আমাদের ফর বসতে পারে, আমরা সেটা ব্যাখ্যা করবো এখন। হ্যাঁ, এগুলো কোয়েশ্চেন্স আমরা এই তো আর কিছুক্ষণের মধ্যে এগুলো কোয়েশ্চেন সলভ করবো, একটু ধৈর্য ধরেন। ইটস এ বুক ফর চিলড্রেন। আচ্ছা, এখানে ফরটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? জন্যে। এই বইটা কাদের জন্য? বাচ্চাদের জন্য। আই শ্যাল ভোট ফর হিম, আমি কার জন্য ভোট করব? এটাও জন্য, তার জন্য ভোট করব। হি ইজ ভেরি ম্যাচিওর ফর হিজ এজ, অর্থাৎ তার বয়সের তুলনায় সে খুব ম্যাচিওর, তাহলে এখানে ফর কি হিসেবে এসেছে? তুলনায়। হি ইজ ভেরি ম্যাচিওর ফর হিজ এজ, তার বয়সের তুলনায় সে খুব পরিপক্ক। হি সেন্ট মি আ গিফট ফর মি, সে আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। এখানে উপলক্ষ বোঝাতে পারে, উপলক্ষ বোঝাচ্ছে যে আমার উপলক্ষে, বা এখানে আপনি যদি বলেন ফর বার্থডে, জন্মদিন উপলক্ষে একটা গিফট পাঠিয়েছে, এরকম যদি বোঝান তাহলে সেটা উপলক্ষ। তাহলে আমাদের ফর টোটাল 5টা কারণে ব্যবহৃত হতে পারে। ওকে, দেখেন তো এই 5টা কারণ আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা?
ওকে গ্রেট, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সামনে আগাচ্ছি। অ্যাবাউট, অ্যাবাউটের ব্যবহার শুধু দুইটা, একটা হচ্ছে সম্পর্কে বুঝাইলে, আরেকটা কি, ও আচ্ছা আরেকটা লেখেন, আরেকটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, যে আমি তোমার সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট ইউ, আমি এই ব্যাপার সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট দ্য ম্যাটার। আরেকটা হচ্ছে প্রায় অর্থ বুঝালে, প্রায়। প্রায় মানে কি, যেমন আপনার বয়স এখন সামনে 20 হবে, বা আপনার 20 হতে এখনো সময় বাকি, তাহলে কি বলবো, আমার বয়স প্রায় 20। তাহলে আমরা কি না ইংরেজিতে বলবো, ইংরেজিতে বলবো আই অ্যাম অ্যাবাউট 20, আমি কি প্রায় 20 এখন হবে, এরকম। ওকে, তাহলে প্রায় বুঝালে অথবা সম্পর্কে বা সম্বন্ধে বুঝালে। ওকে, দেখেন এখানে এক্সাম্পল গুলো। টেল মি অ্যাবাউট হিম, আমাকে তার সম্পর্কে বলো, সম্পর্কে বুঝাচ্ছে। হি নোজ এভরিথিং অ্যাবাউট মি, আমার সম্পর্কে সব জানে, আবার সম্পর্কে বুঝাচ্ছে। শি নোজ নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, সেই ম্যাটার সম্পর্কে কিছুই জানে না, সম্পর্কে। আই এম রাইটিং আ বুক অ্যাবাউট বার্ডস, আমি পাখিদের সম্বন্ধে একটি বই লিখছি, তাহলে সম্পর্কে, সম্বন্ধে বা প্রায় বুঝায়। প্রায় দিয়ে যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, যেমন I am about to finish my work, মানে আমার কাজ প্রায় শেষের দিকে, আমার কাজ প্রায় শেষের দিকে। আই এম অ্যাবাউট টু ফিনিশ মাই ওয়ার্ক, আমার কাজ প্রায় শেষের দিকে, মানে শেষ হলে বলতাম মাই ওয়ার্ক ইজ ফিনিশড, কিন্তু এখনো শেষ হয়নি, শেষ হতে কিছু সময় বাকি, তাহলে মাই ওয়ার্ক ইজ অ্যাবাউট, I am about to finish my work. ওকে, এক্সাম্পল এটাও একটু লিখে নেবেন, এটা একটু লিখে নেবেন, নোট করে নেবেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য। আমরা একটু পরে এমসিকিউ সলভ করলে আসলে বুঝতে পারবো ক্লিয়ারলি। সামনে যাই, উইথ, উইথ মানে একটাই সাথে, উইথ মানে সাথে, উইথ মানে দ্বারা। ওকে, দেখেন এই দুইটা, উইথ মানে সাথে, উইথ মানে দ্বারা। যেমন কাট দ্য ফ্রুট উইথ আ নাইফ, অর্থাৎ ছুরি দিয়ে কাটো, তাহলে উইথ মানে কি, সাথে বা দিয়ে বুঝাচ্ছে। আপনারা যদি সাথে বুঝতে কষ্ট হয় দিয়ে লেখেন, সমস্যা নেই। ছুরি দিয়ে ফল কাটো। হি ইজ ওয়াকিং উইথ মি, সে আমার সাথে হাঁটছে। আই লেফট দ্য পেন উইথ হিম, আমি তার কাছে কলম রেখে এসেছি, তাহলে এখানে আরেকটা বুঝাচ্ছে কাছে, তার কাছে কলম রেখে এসেছি, তাহলে উইথ দিয়ে কি বুঝাচ্ছে এখানে, কাছে, তাহলে এটা কাছে বুঝায়। হি ওয়াজ রিডিং উইথ মি, সে আমার সাথে পড়ছিল, তাহলে এটা দিয়ে কি বুঝায়, সাথে। কাছে, সাথে, দ্বারা, দিয়ে, তাহলে কাছে, সাথে, দ্বারা, দিয়ে, ঠিক আছে। এই চারটা জিনিসে আমরা উইথ ব্যবহার করব, কাছে, সাথে, দ্বারা, দিয়ে। কাছে, সাথে, দ্বারা, দিয়ে, ঠিক আছে। আসেন সামনে আগাই। against, আচ্ছা against মানে বিরুদ্ধে বুঝাবে, প্রতিকূল বুঝাবে, আপনার অপোজিটে বুঝাবে, এরকম। যেমন the girl was forced to marry against her will, will মানে ইচ্ছা, against মানে বিরুদ্ধে, তাহলে বিরুদ্ধে বুঝালে আমরা against দিব, তাকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করা হয়, তাহলে এখানে বিরুদ্ধে বুঝাচ্ছে, তাহলে বিরুদ্ধে বুঝালে আমরা কি বলবো, against বলবো। এরপরে বলেছে he decided to take legal actions against her, সে সিদ্ধান্ত নিল যে সে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, তাহলে এখানেও কি বুঝাচ্ছে, বিরুদ্ধে বুঝাচ্ছে। তাহলে কোনো কিছুর বিরুদ্ধে বুঝালেই against, এটা অর্থ বুঝে দিতে হবে। এরপরে দেখেন push the table against the wall, এটা একটু শুনেন। এখানে বলছে আঁকড়ে ধরা, একটু লিখবেন নাম্বার 2, এটা 1 বিরুদ্ধে, নাম্বার 2 আঁকড়ে ধরা, নাম্বার 3 স্পর্শ করা, ঠিক আছে, স্পর্শ করা, নাম্বার 3 স্পর্শ করা। ওকে, কতটুকু সময় লাগবে ভিডিও করতে, কতক্ষণ লাগবে, আপনার যতক্ষণ লাগবে, তাহলে আধা ঘন্টা লাগবে। আচ্ছা ওকে, তাহলে কোনো কিছুর সাথে আঁকড়ে ধরা, স্পর্শ করা। ওকে, একটু দেখেন কিভাবে, পুশ দ্য টেবিল against the wall, অর্থাৎ দরজাকে
যেন আঁকড়ে ধরে বা দরজা যেন স্পর্শ করে এইভাবে ধাক্কা দাও, তাহলে এখানে স্পর্শ করা বোঝাচ্ছে। স্ট্যান্ড দ্য পেইন্টিংস আগেইনস্ট দ্য ওয়াল, এটাও স্পর্শ করা বোঝাচ্ছে, যে দেয়ালে স্পর্শ করে এরকম ভাবে কি করতে হবে, পেইন্টিংটা লাগাতে হবে। ঠিক আছে, তাহলে স্পর্শ করা বুঝালে, আঁকড়ে ধরা বুঝালে, বিরুদ্ধে বুঝালে, এই 3 ক্ষেত্রে আমরা আগেইনস্ট ইউজ করব। সামনে আগাই, বিফোর, বিফোর মানে আগে বা পূর্বে বুঝালে সিম্পল। দেখেন, আই অ্যারাইভড বিফোর হিম, আমি তার পূর্বে পৌঁছালাম। হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল, তাহলে সামনে আগে। আই লেফট বিফোর হিম, আমি তার আগে চলে গেলাম। প্লিজ লিভ ইউর কিজ অ্যাট দ্য রিসেপশন বিফোর ইউর ডিপার্চার, মানে তুমি চলে যাওয়ার আগে, এখানে একটু হাইফেন এসেছে ভুলে, তোমার চলে যাওয়ার আগে বা তোমার প্রস্থানের পূর্বে রিসেপশনে তোমার চাবিগুলো রেখে যেও, তাহলে পূর্বে বা সামনে বুঝালে। যেমন হি ইজ বিফোর মি, সে আমার সামনে। ঠিক আছে, তাহলে সামনে বা পূর্বে বোঝালে বিফোর। সামনে আগাই, টিল বা আনটিল, এটার বাংলা হচ্ছে পর্যন্ত। টিল বা আনটিলের বাংলা হচ্ছে পর্যন্ত বা অবধি, পর্যন্ত বা অবধি। আচ্ছা, এখন এখানে একটু দেখেন কি বলছে, I will be working till 2 AM, আমি 2টা পর্যন্ত কাজ করতে থাকবো। আচ্ছা, তাহলে এখানে পর্যন্ত বোঝাচ্ছে টিল। He slept until 3 PM, সে 3টা পর্যন্ত ঘুমালো। My dad will be away till Monday, সোমবার পর্যন্ত আমার বাবা দূরে থাকবে, পর্যন্ত। He will be doing the work until he lacks the energy to do it, সে কাজটা ততক্ষণ পর্যন্ত করতে থাকবে, পর্যন্ত করতে থাকবে যতক্ষণ না তার শক্তি ফুরিয়ে যাবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যখন পর্যন্ত বোঝাবে টিল বা আনটিল ব্যবহার করবেন। এমন কোনো নিয়ম নেই যে এরকম হলেই টিল বলবো বা এরকম হলেই আনটিল বলবো। ওকে, ডিউরিং মানে কি? ডিউরিং মানে হচ্ছে একটা কোনো পিরিয়ডের শুরু থেকে শেষ, অর্থাৎ মনে করেন একটা ক্লাস শুরু হয়েছে 7টায়, সেই ক্লাসটা শেষ হবে 8টায়। তো এই যে ক্লাসের শুরু, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট, এই পুরো সময়টার মধ্যে কেউ যদি কিছু করে আর আপনি যদি সেই সময়টা নির্দেশ করতে চান, তখন ডিউরিং বলতে হবে। ব্যাপারটা কেমন? মনে করেন ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ একজন ঘুমিয়েছে, তাহলে কি বলবেন? হি স্লেপ্ট, সে ঘুমিয়েছে বা ঘুমিয়েছিল ডিউরিং দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সে ঘুমিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত সে ঘুমিয়েছে। এক্সাম্পল গুলো একটু দেখেন। I fell asleep during the film, মানে মুভি চলাকালীন সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার ঘুম আসছিল। The police caught them during the act and arrested them, মানে কাজটা করার সময় তাদের পুলিশ ধরলো, মানে যেই মুহূর্তে করছিল সেই মুহূর্তেই ধরে ফেলেছে। প্লিজ রিমেইন সিটেড ডিউরিং দ্য পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্স চলাকালীন সময় বসে থাকো, তাহলে পারফরমেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকতে বলেছে। তাহলে কোনো কিছু শুরু থেকে শেষ বোঝালে আমরা ডিউরিং ইউজ করব। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই এক্সাম্পলটা তো বোঝার কথাই। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এরপরে দেখেন আপ। আপ মানে উপরের দিকে কিছু বোঝাতে আপ বসে, খুবই সহজ, এটা কোনো কঠিন কিছু না। উপরের দিকে বোঝাতে আপ বসে। গো আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে উপরে যাও। হি ক্যান ক্লাইম্ব আপ দ্য ট্রি, আপ মানে উপরে, গাছের উপরে উঠতে পারে। শি র্যান আপ দ্য ল্যাডার, সে ল্যাডার বা ও চোরকি বলে না বাংলায়, কি বলে, যে সিঁড়িগুলো যে থাকে কাঠের যে থাকে, ল্যাডার বলে ওটাকে। তো সে ল্যাডারের উপর দিয়ে উঠে গেল বা দৌড়ে গেল। প্লিজ লুক আপ অ্যাট দ্য স্কাই, আকাশের উপরে, আকাশের দিকে তাকাও। উপরে তাকাও আকাশের দিকে, তাহলে উপরে তাকাও আকাশের দিকে, তাহলে উপরে বুঝালে আমরা কি বলছি? আপ। সিম্পল ছিল। পরেরটায় যাচ্ছি। ডাউন মানে নিচের দিকে বুঝায়, নিচের দিকে বুঝালে উপর থেকে নিচের দিকে ডাউন। দ্য টিয়ার্স র্যান ডাউন মাই ফেস, কান্না মানে কি? কান্না আমার মুখে দিয়ে নিচের দিকে পড়লো, মানে কি চোখ দিয়ে নিচে মুখে পড়লো। ডো নট গো ডাউন দ্য রোড, রাস্তার নিচে যেও না। প্লিজ লুক ডাউন ওয়াইল টকিং টু দ্য এল্ডার্স। আচ্ছা, বলছে যে বড়দের সাথে কথা বলার সময় নিচের দিকে তাকাও, তাহলে লুক ডাউন নিচের দিকে।
এরপরে আছে ইনসাইড। ইনসাইড মানে কোনো কিছুর ভেতরে যদি অবস্থান থাকে, কোনো কিছুর জায়গা থাকে, সেখানে ইনসাইড বলি। যেমন আপনি যদি একটা বক্স চিন্তা করেন, বক্সের ভেতরে জায়গা আছে। আপনি যদি একটা বোতল চিন্তা করেন, বোতলের ভিতরে জায়গা আছে। কিন্তু আপনি যদি বলেন একটা কলম, কলমের ভেতরে কি কিছু হতে পারে না, কারণ কলমের ভেতরে জায়গা নেই। তাহলে যেটার ভেতরে স্পেস থাকে সেটার জন্য আমরা ইনসাইড ইউজ করি। যেমন লুক ইনসাইড দ্য বক্স, বক্সের ভেতরে জায়গা আছে, তাহলে ইনসাইড। গো ইনসাইড ইউর রুম, রুমের ভিতরে জায়গা আছে, তাহলে ইনসাইড। আই কেপ্ট দ্য পেন ইনসাইড দ্য বক্স, সেম বক্সের ভেতরে জায়গা থাকলে ইনসাইড। কোনো কিছুর ভেতরে জায়গা থাকলে সেটাকে আমরা ইনসাইড বলবো। বিয়ন্ড, বিয়ন্ড মানে কোনো কিছু সীমানার বাহিরে বোঝালে, এটা ইম্পর্টেন্ট। কোনো কিছু সীমানার বাহিরে বোঝালে আমরা বিয়ন্ড ইউজ করি। যেমন দিস ম্যাটার ইজ বিয়ন্ড মাই কনসার্ন, মানে এটা আমার উদ্বেগের বাইরে, বা এটা আমার পক্ষে সম্ভব না, এরকম কিছু বোঝায়। মানে যেটা আমার পক্ষে সম্ভব না এমন কিছু বললে বিয়ন্ড বলি। ওকে, তাহলে দেখেন দ্য প্লেস ইজ বিয়ন্ড ইউর ইমাজিনেশন বিউটিফুল, মানে এইটা সৌন্দর্য, এই জায়গা সৌন্দর্য তোমার চিন্তার বাইরে, বিয়ন্ড ইউর ইমাজিনেশন। দ্য ওয়ার্ক ইজ বিয়ন্ড হিজ ক্যাপাসিটি, তার ক্ষমতার বাইরে এই কাজটা, তাহলে ক্ষমতার সীমার বাইরে। দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড আওয়ার রিচ, কুকুরটা ওয়াল মানে কিসের উপর দিয়ে, দেয়ালের উপর দিয়ে লাফ দিল এবং আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল, অর্থাৎ আমাদের সীমার বাইরে চলে গেল, তাহলে বিয়ন্ড আওয়ার রিচ। আসলে পরে যে সিনস আর ফর, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সিনস আর ফর। সবসময় মনে রাখবেন যে সিনস ইকুয়ালস টু নির্দিষ্ট সময়, ফর ইকুয়ালস টু অনির্দিষ্ট সময়। আপনারা জানেন কিনা আমি জানি না যে সিন্স কিন্তু কানেক্টর হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে সিন্সের বাংলা দাঁড়ায় কারণ। তাহলে সিন্সের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কি নির্দিষ্ট সময়, আর একটা হচ্ছে কারণ। তাহলে নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়। ওকে, এরপরে দেখেন কি বলছে, গত মঙ্গলবার, গত মাস 3:30। একটু আপনারা এক্সাম্পলের দিকে তাকান। এখন নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা আমাদের বুঝে নিতে হবে কিভাবে। হি হ্যাজ বিন ওয়াকিং সিন্স মর্নিং, সে সকাল থেকে হাঁটছে, এটা নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? কারণ সে বলছে আজকে সকাল থেকে হাঁটছে। আবার বলছে আই হ্যাভ বিন স্লিপিং সিন্স লাস্ট নাইট, গত রাত, নির্দিষ্ট যে কোন রাত থেকে ঘুমাচ্ছে, তাই সিন্স। হি হ্যাজ ইটেন নাথিং সিন্স ইয়েস্টারডে, এটাও নির্দিষ্ট যে গতকালকে বোঝাচ্ছে, গতকালকে থেকে সে কিছু খায়নি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, এটাও নির্দিষ্ট যে শুক্রবার থেকে বৃষ্টি পড়ছে, তাহলে শুক্রবারটাও কি নির্দিষ্ট। কিন্তু আমি যদি আপনাকে এমন একটা সেন্টেন্স বলি যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এখানে আপনি সিন্স বলতে পারবেন না। কেন? কারণ 2 ঘন্টা নির্দিষ্ট নয়। কোন 2 ঘন্টা আপনি জানেন? সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, নাকি 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, কোন 2 ঘন্টা এটা নির্দিষ্ট নয়, তাই ফর। কিন্তু যখন আপনি গতকাল বলেছেন, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে গতকালকেই বোঝাচ্ছেন। আমি যদি আপনাকে আরো প্রিসাইসলি বলি যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, এখানে আপনাকে ফর বলতে হবে, সিন্স 3 days বলতে পারবেন না। কেন সিন্স 3 days বলতে পারবেন না? কারণ আপনার 3 দিন নির্দিষ্ট নয়, কোন 3 দিন আমি জানি না, অনির্দিষ্ট, তাই ফর 3 days। আর আপনি যদি ডে এর নামটা মেনশন করে দেন যে ফ্রাইডে, মানডে, তখন সিন্স হবে যে সিন্স ফ্রাইডে, সিন্স মানডে, কারণ সেটা নির্দিষ্ট। আর এখানে 3 দিন নির্দিষ্ট নয়, কারণ আমি জানি না কোন 3 দিন, তাহলে এখানে অবশ্যই ফর হবে। তাহলে আমাদের একটা কথাই মনে রাখবো, নির্দিষ্ট হলে সিন্স, অনির্দিষ্ট হলে ফর। আই রিপিট, নির্দিষ্ট হলে সিন্স, অনির্দিষ্ট হলে ফর। মাথায় রাখবেন, হ্যাঁ।
ওকে, সিন্স আর ফরের মধ্যে আবার সেই ফর নিয়ে কথা বলছে, আমরা এইটা আলোচনা মাত্র করে ফেলেছি, তাহলে এখানে আমাদের আর যাওয়ার কিছু নেই। আমরা একটু এক্সাম্পল এখানে একটা দেখতে পারি যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 30 মিনিটস। এখন 30 মিনিটসটা নির্দিষ্ট নয়, কোন 30 মিনিট, 9টা 30 থেকে 10টা নাকি 9টা থেকে 9টা 30, এটা নির্দিষ্ট নয়। 2 বছর, কোন 2 বছর, কোন সাল থেকে, এটা নির্দিষ্ট নয়। কিন্তু আমি যদি এখানে 2 বছর না বলে 2012 বলি, তখন এখানে সিন্স হবে, কারণ আপনি এখানে সালটা নির্দিষ্ট করে বলছেন যে হি হ্যাজ বিন লিভিং ইন কোরিয়া সিন্স 2012, নির্দিষ্ট করে জানছি কোন সাল থেকে থাকে। আর আপনি যদি বলেন যে 2 বছর ধরে থাকে, তখন ফর হবে, কারণ সেটা অনির্দিষ্ট, আমি জানি না কোন সাল থেকে সে আছে। সামনে আগাই। বিটুইন আর অ্যামং এর মধ্যে পার্থক্য খুবই সহজ। কোনো যদি দুইটা জিনিসের মাঝে বোঝায় তাহলে বিটুইন, কোনো যদি দুইয়ের অধিকের মাঝে বোঝায় তাহলে অ্যামং। তাহলে দুইয়ের মাঝে বোঝালে, 2 যদি হয় তাহলে বিটুইন, কারণ এই যে টুইন মানে 2, আর যদি 2-এর অধিক হয় তাহলে অধিকের মধ্যে বোঝালে অ্যামং। যেমন হি ওয়াজ হ্যাপি টু বি অ্যামং এনি ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস কি, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, অনেকগুলো বোঝাচ্ছে, একজন না দুজন না একাধিক, তাহলে অ্যামং। দ্য ম্যাটার ইজ বিটুইন মি অ্যান্ড হিম, এখানে মি একজন হিম একজন, 2 জন আছে, তাহলে এখানে যদি 2, তাহলে বিটুইন মি অ্যান্ড হিম। ডিভাইড দ্য অ্যাপেলস ড্যাশ দ্য বয়েজ, বয়েজ মানে ছেলেদের মাঝে, এখন ছেলেগুলো 2-এর অধিক, তাহলে 2-এর অধিক হলে অ্যামং। আর যদি 2টা ছেলের নাম বলে দিত, যেমন ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন ঝন্টু অ্যান্ড মন্টু, 2টা নাম বললাম, ঝন্টু একটা মন্টু একটা, তাহলে 2 জন ব্যক্তির নাম, তখন বিটুইন। আর যখন বলছি দ্য বয়েজ, তখন অ্যামং। হি উইল অ্যারাইভ সামটাইমস বিটুইন 4 PM and 5 PM, মানে 4টা থেকে 5টার মধ্যে আসবে, তাহলে 4টা 5টা 2টা টাইম, সো বিটুইন। বিটুইন আর অ্যামং এর পার্থক্য খুবই ইম্পর্টেন্ট আর খুবই সিম্পল। আসেন সামনে যাই, ইনটু আর অনটুর মধ্যে পার্থক্য। আচ্ছা, ইনটু আর অনটুর মধ্যে পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি একটু বলে দিই আপনাদেরকে। কোনো দিকে গতিশীল বাইরে থেকে ভেতরের দিকে বোঝালে, আর অনটু হচ্ছে উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে গতিশীল, মানে সোজা বুঝাইলে বাইরে থেকে ভিতরে, ভিতরে থেকে সোজা ইনটু, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে অনটু। সিম্পল, দেখেন কিভাবে। দে ওয়াকড ইনটু দ্য রুম, তারা এক রুম থেকে আরেক রুমের দিকে গেল, সোজা সোজাই গেল। দ্য ডাইভার জাম্পড ইনটু দ্য রিভার, অর্থাৎ সে মনে করেন একটা মাটির উপর দাঁড়িয়ে ছিল, নদীতে ঝাঁপ দিল, তাহলে ভেতর থেকে আরেকটা দিকে ভেতরে প্রবেশ করলো, তাহলে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো। আবার ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, পরিবর্তন হয়, কিসে পরিবর্তন হয়, পানি বাষ্পে পরিবর্তন হয়, তাহলে এটাও কি পরিবর্তন বোঝালে। কিন্তু যখন আপনি বলতেছেন উপর থেকে নিচে, আ ব্রাঞ্চ অফ ট্রি ফেল অনটু আ বাস, উপর থেকে নিচে পড়ছে, অর্থাৎ একটা গাছের ডাল কোথায় পড়েছে, বাসে, তাহলে উপর থেকে নিচে পড়েছে, তাহলে ফেল অনটু। দ্য ফুটবল স্লাইড অনটু দ্য স্লোপ, ফুটবল স্লোপ মানে ঢালের মধ্যে পড়েছে, তাহলে ফুটবলটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় পড়েছে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে বুঝালে অনটু, বাম থেকে ডানে, ডান থেকে বামে, মানে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে বুঝালে ইনটু। সিম্পল হিসাব। ওকে, এরপরে যাই। ওকে, আমাদের আলোচনা শেষ, এখন আমরা যাব হচ্ছে এমসিকিউতে। আপনারা আমাকে বলেন আপনাদের আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন না থাকলে আমরা এমসিকিউতে যাব। আসসালামু আলাইকুম। নো প্রবলেম। ওকে ওকে গ্রেট, আলহামদুলিল্লাহ আমরা এমসিকিউ স্টার্ট করছি, ঠিক আছে। ওকে, এমসিকিউ নাম্বার 1,
We drove dash the river for an hour dash turned north before we reached it. Okay, একটু বুঝতে হবে পুরো প্রশ্নটা। আপনারা সবাই একটু 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেন, আমি আপনাদের অ্যান্সার বলে দিচ্ছি। ওকে, অধিকাংশরা উত্তর দিচ্ছে ডি নাম্বারটা। ভুল হয়েছে যারা যারা ডি বলেছেন, যেমন রূপা ডি বলেছে, নিশিতা ডি বলেছে, স্বর্ণা ডি বলেছে, এটা ভুল হয়েছে, ডি ভুল হয়েছে। আচ্ছা দেখেন, we drove dash the river for an hour dash turned north before we reached it. আচ্ছা দেখেন, এটা একটা গন্তব্যস্থল, এটা কি একটা ডেস্টিনেশন, অর্থাৎ আপনি যখন নির্দিষ্ট কোনো ডেস্টিনেশনের দিকে যাবেন, গন্তব্যের দিকে যাবেন, তখন আপনি ব্যবহার করবেন টু। তাহলে উই ড্রভ টু দ্য রিভার, তাহলে এখানে হবে টু। আমরা নদীর দিকে গাড়ি চালিয়ে গিয়েছি ফর এন আওয়ার, 1 ঘন্টার জন্য, ড্যাশ টার্ন নর্থ বিফোর উই রিচড ইট, কিন্তু এখানে পৌঁছানোর আগেই আমরা নর্থ দিকে ঘুরে গেলাম, তাহলে এখানে একটা কানেক্টর হিসেবে আমরা কি ইউজ করব, and turned north before we reached it. তাহলে we drove to the river for an hour and turned north before we reached it. Okay, অধিকাংশ উত্তর ভুল। we drove in the river, আপনার কি নদীর ভেতরে গাড়ি চালাইছেন? কেউ তো ভেতরে গাড়ি চালাতে পারবে না, ভেতরে তো গাড়ি চালাতে পারবে না। আমরা নদীর দিকে গাড়ি চালিয়ে গিয়েছি, তাহলে টু, এবং চালিয়ে যাওয়ার পরে and turned north, নর্থ দিকে আমরা টার্ন করেছি before we reached it, এটা এখানে পৌঁছানোর আগে। সামনে যাই, we must check the petrol dash regular intervals. আচ্ছা রেগুলার ইন্টারভ্যালস, ইন্টারভ্যাল মানে বিরতির মাঝে মাঝে আমাদের পেট্রোল চেক করতে হবে। তাহলে বলছি we must check the petrol dash regular intervals. ইন্টারভ্যালস একটা কি সময়, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটা সময়ের পূর্বে, তাহলে ইন রেগুলার ইন্টারভ্যালস। আচ্ছা আপনাদেরকে আরেকটু একটা কথা বলে দেই, সময়টা যদি নির্দিষ্ট হয়, নির্দিষ্ট সময় বুঝালে অ্যাট, নির্দিষ্ট সময় মানে যেমন ক্লাস শুরু হবে 8টায়, তখন কি বলবো, অ্যাট 8 PM। ক্লাস শুরু হবে 9টায়, তাহলে কি বলবো, অ্যাট 9 PM। ঠিক আছে, অ্যাট, তাহলে এরকম নির্দিষ্ট থাকলে আমরা অ্যাট বলবো। এখানে এটা নির্দিষ্ট নাই যে কোন রেগুলার ইন্টারভ্যালের কথা বলছে, শুধুমাত্র রেগুলার ইন্টারভ্যাল, এটা বুঝতে পেরেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে উই মাস্ট চেক দ্য পেট্রোল ইন রেগুলার ইন্টারভ্যালস। আপু আমি নদীর ভেতরে গাড়ি চালিয়েছি, সাবাস, তাহলে তার কোনো কথাই নেই, নদীর ভেতরে যে গাড়ি চালাইতে পারে সে তো সবই পারে। আচ্ছা, এভরিওয়ান এট স্নেক স্যুপ ড্যাশ হালিমা। আচ্ছা আই থিঙ্ক কোয়েশ্চেনে কোনো ভুল আছে, স্নেক স্যুপ বলছে, এই প্রশ্ন শুনেই তো আমার অ্যান্সার দিতে মন চাচ্ছে না। হালিমা কারো নাম যদি হয়, আচ্ছা এখানে একটা অ্যান্সার কারেক্ট, সেটা হচ্ছে অফ। অফ মানে কি বোঝায়, মালিকানা বুঝাইলে, কারো পজেশন বুঝাইলে আমরা অফ বলি। একটু আগে পড়েছিলাম মালিকানা
বা কারো কর্তৃত্ব কারো অধীনের কিছু বুঝাইলে, যেমন হালিমার স্নেক স্যুপ খেয়েছে সবাই, হালিমার, তাহলে হালিমার যদি বলেন তাহলে অফ হালিমা, এভরিওয়ান এট স্নেক স্যুপ অফ হালিমা, হালিমার স্নেক স্যুপটা সবাই খেয়েছে, তাহলে অফ হালিমা। বাকি একটাও কারেক্ট না, বাট আর অ্যাবাউট তো অবশ্যই হবে না, তাহলে হালিমার বুঝাচ্ছে, তাহলে এখানে কারো এর বা কোনো ব্যক্তির নির্দিষ্ট করে মালিকানা বোঝালে আমরা অফ ইউজ করব। সামনে আগাই। The shops here are open dash 9 AM to 7 PM, এটা সিম্পল। থেকে বুঝালে মানে 9টা থেকে 10টা, তাহলে 9টা থেকে মানে from 9 AM to 7 PM, from 9 AM to 7 PM থেকে বুঝালে। হ্যাঁ স্নেক স্যুপ, এই অপশনটা দেখে আমি এইটা দেখে আমারও ভয় লাগছে ভাই। আচ্ছা, তাহলে the shops here are open from 9 AM to 7 PM। ওকে, তাহলে আপনাদের এখানে ফ্রম দিবেন যদি প্রথম সময়ের পূর্বে ফ্রম আর দ্বিতীয় সময়ের পূর্বে টু। সামনেরটায় যাই। It is quite unkind dash you to criticize me। আচ্ছা, it is quite unkind, আচ্ছা এখানে একটু বুঝতে হবে, it was quite unkind of you, kind of you, unkind of you, wise of you, unwise of you, এগুলোর মানে কি জানেন? তোমার পক্ষ থেকে যে দয়াশীলতাটা দেখেছি সেটার কথা বোঝাচ্ছে, মানে আরেকজনের ক্ষেত্রে বোঝাচ্ছে। আমরা একটু আগে পড়েছিলাম না, আমরা অফ ইউজ করব কোনো ব্যক্তির মালিকানা বুঝালে, কোনো ব্যক্তি নিজে নিজে করেছে, কোনো ব্যক্তির নিজ বুঝালে আমরা কি ইউজ করছি? অফ। তাহলে এখানে নিজ বুঝাচ্ছে কিনা দেখেন, ইট ওয়াজ কোয়াইট আনকাইন্ড অফ ইউ, এটা তোমার খুব দয়াহীন একটা কাজ ছিল। টু ক্রিটিসাইজ মি, আমার সমালোচনা করা। ইট ওয়াজ ওয়াইজ অফ ইউ টু স্টাডি প্রপারলি, এটা তোমার দিক থেকে একটা ওয়াইজ কাজ বা জ্ঞানী কাজ ছিল যে তুমি পড়ালেখা করছো, মানে কি তার কর্তৃত্বে বুঝাচ্ছেন, তাহলে অফ দিবেন। ঠিক আছে, প্রিপোজিশন ইজ আ বিট ডিফিকাল্ট, একটু কঠিন অন্য যে কোনোগুলোর থেকে, বাট প্রিপোজিশন সবচেয়ে ভালো পারার একটা উপায় হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। প্রিপোজিশন প্র্যাকটিসের উপর কিছু নাই। সামনেরটায় যাই। দ্য লোড ইজ টু হেভি ড্যাশ ক্যারি। আচ্ছা, টু থাকলে মনে রাখবেন টু ডট ডট টু মানে কি কঠিন বুঝাচ্ছে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তা সে তো হাঁটতেই পারছে না, মানে তার জন্য হাঁটাই খুব কঠিন। তাহলে লোড মানে যে বোঝা আছে সেটা ক্যারি করা খুবই কঠিন, তাহলে দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি। এটা তো সবারই পারার কথা, রাইট? নাহার নিশমা পেরেছে, গ্রেট। We were dash friends in that strange but magical country. একটু বুঝতে হবে এখানে, আমরা এখানে ফ্রেন্ডসদের প্লুরাল আছে, এখানে প্লুরাল বলতে এখানে আমরা বুঝতে পারছি দুইয়ের অধিক আছে, কি আছে? দুইয়ের অধিক আছে, ঠিক আছে। আবার দুইয়ের অধিক আছে তার উপর আবার কি বোঝাচ্ছে? মধ্য, মধ্যে বা মাঝে, যে আমরা আমাদের বন্ধুদের মাঝে ছিলাম একটা অন্য দেশে, তাহলে কারো মাঝে যদি বুঝায় তখন আমরা কি বলবো? বিটুইন বা অ্যামং, বিটুইন বা অ্যামং, দুই হলে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামং, তাহলে এখানে অধিক আছে দুইয়ের, তাহলে আমরা অ্যান্সার হবে অ্যামং। উই ওয়ার অ্যামং ফ্রেন্ডস, আমরা বন্ধুদের মাঝেই ছিলাম, ইন দ্যাট স্ট্রেঞ্জ বাট ম্যাজিক্যাল কান্ট্রি, সেই দেশটাতে। রাইট, অনেকেই সঠিক উত্তর দিয়েছি, ইসরাত জাহান, লিপি আক্তার, গ্রেট। এরপরে বলছে দ্য নিউ এয়ারপোর্ট বি ফুললি অপারেশনাল ড্যাশ দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ড্যাশ দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটার অ্যান্সারটা কে পারবেন আমি দেখতে চাই।
প্রশ্নটা দেখেন, সাবমিট ইউর HW ড্যাশ সানডে। এখন আমরা তো একটু আগে শিখেছি যে হ্যাঁ আপু বারের আগে আমরা অন ইউজ করি, তাহলে এখানে অন সানডে হবে। আচ্ছা হ্যাঁ, অন সানডে এটা পার্শিয়ালি কারেক্ট, এটা ভুল না, অন সানডে ঠিক আছে। কিন্তু কিন্তু আপনাকে যদি সানডে একটা ডেডলাইন বোঝায়, ডেডলাইন বলতে যেমন আমরা আজকে কলেজে ভর্তি হব বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব, ইউনিভার্সিটির টাকা জমা দেওয়ার শেষ দিন হচ্ছে রবিবার, তাহলে বলবেও যে রবিবারের মধ্যে টাকা জমা দাও। তাহলে রবিবারের মধ্যে বোঝাতে চাইলে আমি এটা ইংরেজিতে কিভাবে বলবো? সাবমিট ইউর মানি বাই সানডে। কেন? কারণ এটা একটা ডেডলাইন সানডে। দ্যাট মিনস আপনি সানডে টাকা জমা দিতে পারবেন, তার আগে স্যাটারডে পারবেন, তার আগে ফ্রাইডে পারবেন, তার আগে থার্সডে পারবেন, মানে সানডের আগে আপনি যে কোনো দিন পারবেন, কিন্তু সানডের পরে আপনি পারবেন না। তাহলে সানডে ইজ দ্য ডেডলাইন। তো এরকম ডেডলাইন বুঝালে আমরা মেইনলি বাই ইউজ করি, বাই সানডে। তাহলে উপরের প্রশ্নটার দিকে তাকাই, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 10-11 সেশনে। দ্য নিউ এয়ারপোর্ট বি ফুললি অপারেশনাল, অর্থাৎ নতুন এয়ারপোর্টটা সম্পূর্ণভাবে কার্যকর হয়ে যাবে ড্যাশ দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষের মধ্যে। তাহলে বছরের শেষের মধ্যে মানে কি শেষে হইতে পারে, শেষের হওয়ার 2 দিন আগে হইতে পারে। কোন দিন? বছরের শেষ তো 31 তারিখ। এখন এই 31 তারিখের মধ্যে কবে হবে আপনাকে নির্দিষ্ট করে বলেছে এই দিনেই হবে না, তাহলে এর 30 হইতে পারে, 28 হইতে পারে, 27 হইতে পারে, এমনকি ডিসেম্বর না হয়ে তার আগের মাসে হইতে পারে। তো এটা একটা ডেডলাইন বলেছে, তাহলে ডেডলাইন বুঝালে আমরা বাই ইউজ করব। এটা লিখে রাখতে পারেন। আই থিঙ্ক বুঝতে পেরেছেন, আমরা সামনে আগাই। A fisherman earns his lovely livelihood dash catching and selling fish. আচ্ছা, কারো জীবিকা নির্বাহর যদি কোনো কাজ বোঝানো হয়, আচ্ছা এখানে দেখেন কি দ্বারা সে জীবিকা নির্বাহ করে, দ্বারা, কিসের দ্বারা জীবিকা নির্বাহ করে, কিসের দ্বারা জীবিকা নির্বাহ করে, দ্বারা বুঝালে আমরা কি বলি? ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ। কি বলি? ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ। তাহলে এখানে দ্বারা বুঝালে আমরা এখানে বাই ইউজ করব, কারণ আমরা একটু আগে শিখেছি দ্বারা বুঝালে বাই হয়, আমরা শিখেছি। তাহলে যেটা শিখেছি সেখানে তার কোনো প্রশ্ন থাকে না। আচ্ছা আমরা সামনে আগাই। ড্যাশ পহেলা বৈশাখ দেয়ার ইজ আ ফেস্টিভ মুড অল ড্যাশ দ্য কান্ট্রি। আচ্ছা দেখেন, পহেলা বৈশাখ নির্দিষ্ট একটা দিন বা সময়ের কথা বলছে। আচ্ছা, দেয়ার ইজ আ ফেস্টিভ মুড অল ড্যাশ দ্য কান্ট্রি, পুরো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝাচ্ছে। এটার অ্যান্সার আপনারা দেন, এটার অ্যান্সার আপনারা দেন। হ্যাঁ আমরা শেষ করে দিব, আর পার 3-4টা এমসিকিউ আছে, পরে শেষ করে দিব।
Right, great. Thank you so much. Most of the students gave the right answer. অধিকাংশই সঠিক উত্তর দিয়েছে। আমরা বলেছিলাম কোন দিনের নামের পূর্বে, কোন দিনের নাম, কোন ফেস্টিভ্যালের নামের পূর্বে, কোন ফেস্টিভ্যাল, কোন উৎসবের নামের পূর্বে আমরা অন দিব। ফেস্টিভ্যাল অন দিব এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝালে ওভার দিব। তাহলে on পহেলা বৈশাখ there is a festive mood all over the country. Great. বাংলা ভাষার জন্য যুদ্ধ করে এখন ইংরেজি পড়া লাগে। আহা, তাহলে কি করবেন বলেন? তাহলে বাংলা পড়েন শুধু। Do you watch the cricket game dash last night? আচ্ছা, তুমি কি গতকাল রাতের ক্রিকেট খেলা দেখেছো? আচ্ছা, ক্রিকেট খেলাটা কার? ক্রিকেট খেলাটা এই যে টিভি, লাস্ট নাইট গতকাল রাতের ক্রিকেট খেলা। তাহলে রাতের ক্রিকেট খেলা। বুঝে শুনে উত্তর দিয়েন তো সবাই, বুঝে শুনে উত্তর দিয়েন তো সবাই। আচ্ছা, এখানে ডু এর জায়গায় ডিড হবে, এখানে একটু ভুল হয়েছে কারণ লাস্ট নাইট বলেছে, যেহেতু লাস্ট নাইট বলেছে তাহলে ডিড হবে। এটা একটু সবাই বুঝে শুনে উত্তর দিন। Did you watch the cricket game on TV last night? আচ্ছা, একজন অন বলেছে। অধিকাংশই সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার হবে অন। অন কেন হয়েছে বলেন তো? টিভির মধ্যে, টিভির মধ্যে মানে টিভির ভেতরে দেখি আমরা, তাই না? কোনো কিছুর মধ্য বোঝালে আমরা তো সেটা অন বলেছি। তাহলে টিভির মধ্যে যেটা সম্প্রচারিত হয়েছে সেটা আমরা দেখেছি কিনা। রাইট, অনেকে ইন বলতেছে, বাবা ইন তো জীবনেও হবে না। টিভির উপরে কি খেলা হয়েছে না টিভির ভিতরে খেলা হয়েছে? টিভির উপরে তো খেলা হয়নি, টিভির ভিতরে হয়েছে, তাহলে অন হবে। আচ্ছা, যারা যেটা বুঝতেছেন না, আমরা এরকম বলেছিলাম না অন কখন বসে? পৃষ্ঠতল অথবা সারফেস বুঝাইলে। এখন মনে করেন আমি যদি এই স্ক্রিনে একটা খেলা ছাড়ি, আপনি এটা স্ক্রিনটার উপরে দেখবেন না, মানে একটা পৃষ্ঠতলের উপরে না, তো পৃষ্ঠতলের উপরে বুঝাইলে তো ইন হবে। সিম্পল। আচ্ছা, এটা সহজ ছিল একদম। পরেরটা, ইজ দেয়ার এনিথিং গুড ড্যাশ টেলিভিশন সিন্স দিস মর্নিং? ইজ দেয়ার এনিথিং গুড ড্যাশ টেলিভিশন সিন্স দিস মর্নিং? এই সন্ধ্যা থেকে টেলিভিশনে কি ভালো কিছু হয়েছে? এটা পারা উচিত, এইটা পারা উচিত, এটা খুবই সহজ, এটা সবাই অ্যান্সার বলেন, এটা পারা উচিত। ওকে, অনেকে বলছে ফর। আচ্ছা, প্রথমে দেখেন যারা যারা পারতেছেন না তারা একটা কাজ করেন, এলিমিনেশন মেথড ইউজ করেন। যে ইজ দেয়ার এনিথিং গুড ফর টেলিভিশন? টিভির জন্য ভালো কিছু না। আচ্ছা, ইজ দেয়ার এনিথিং গুড অন টেলিভিশন, মানে টেলিভিশনের মধ্যে সকাল থেকে ভালো কিছু হইতেছে কিনা? আচ্ছা, আবার অনেকে ইন বলতেছে, সবাই কেন জানি ঘুরে ফিরে ইনে চলে যেতেছে, সবার ভুল উত্তরটা বেশি আকর্ষণ করতেছে, তাই না? আমি একটু আগে বোঝালাম যে টেলিভিশনের স্ক্রিনের উপরে বুঝাইতেছে যে টেলিভিশনের মধ্যে কোনো ভালো অনুষ্ঠান প্রচার হইতেছে, মানে টেলিভিশনের মধ্যে মানে কি টেলিভিশনের স্ক্রিনে, তাহলে কি অন টেলিভিশন, অন টেলিভিশন। পৃষ্ঠতল বুঝালে অন, অন টেলিভিশন, অন টেলিভিশন। ঠিক আছে, ওকে, আপনার ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, একটা লাস্ট এমসিকিউ করে আমরা শেষ করে দিচ্ছি, খেয়াল করবেন। শি ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন। আচ্ছা, সে ডিপ্রেশনের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে, বাহিরে থেকে ভেতরে প্রবেশ করা বুঝালে কি বলি? ইনটু। তাহলে শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন, বাহিরে থেকে ভেতরে প্রবেশ, মানে সে এতক্ষণ ডিপ্রেশনে ছিল না, সে ভালো ছিল কিন্তু ধীরে ধীরে ডিপ্রেশনে যাচ্ছে, তাহলে শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন। ওকে,
ভেরি ইজি। যাদের কাছে কঠিন লাগছে ক্লাসটি আবার দেখবেন। নাম্বার 2, নোট শেয়ার করবেন, ভেরি ইম্পর্টেন্ট, নোট শেয়ার করা। নাম্বার 3, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, নোট শেয়ার করবেন, নোট অন্যজনেরটা দেখবেন, নিজে আরো ভালো করে করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আইসিইউ উইকের ক্লাসের এটা 5ম নাম্বার ক্লাস ছিল এবং এরকম আরো অনেক ক্লাস নিয়ে আমরা হাজির হব পরবর্তী দিনগুলোতে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। গ্রেট, ওকে। যারা যারা বুঝেন না তারা আবার ক্লাসটা করবেন। প্রিপোজিশন আমি প্রথমেই বলেছি ইটস নট ইজি, অন্যগুলোর তুলনায় একটু কঠিন হয়ে থাকে অ্যান্সার করা। যাই হোক, আশা করছি পরবর্তী আরো কোনো একটি ক্লাসে আবার সহজভাবে উপস্থাপন করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।